2025-এর দুর্গাপুজোর পর একটি অনুষ্ঠানে হাবড়ার বর্তমান বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এসেছিলেন। সেখানে তাকে প্রশ্নটি করেছিলাম, আপনি নাকি হাবড়ায় টিকিট এবার পাবেন না, তাহলে কোথায়, বারাসাত নাকি অন্যত্র? জ্যোতিপ্রিয় মল্লিককেই প্রশ্ন করায় তিনি উত্তর দিয়েছিলেন এবং তার যারা অনুগামী আছেন, ভক্ত আছেন, তারা বিষয়টি নিয়ে আমাকে নানা রকম কটূক্তি করেছিলেন। তাদের উদ্দেশ্যে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার একটি অনুষ্ঠানে বলে দিলেন, আমি আর হয়তো হাবড়ায় প্রার্থী হব না, কালের নিয়ম। অন্য জায়গায় চলে যেতে হবে, চলে যেতে হবে, সেটা বলছি আমি। কালের পরিপ্রেক্ষিতে, কাল সময় 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 এগুলো হয়। তাহলে তিনি কোথায়? এক সাংবাদিক প্রশ্ন করলেন, তাহলে কি বারাসাতে? এভাবে জ্যোতিপ্রিয় মল্লিক ঘেঁটে দিলেন, চিন্তা বাড়িয়ে দিলেন নানা নেতাদের অনুগামীদের। এই মুহূর্তে অন্যতম চর্চিত বিষয়, জ্যোতিপ্রিয় মল্লিক তাহলে হাবড়ায় না দাঁড়ালে কোথায় দাঁড়াবেন? কেউ বলছেন দেগঙ্গা, কেউ বলছেন আমডাঙ্গা, আবার কেউ বলছেন বারাসত। তাহলে কোথায়? হাবড়া তৃণমূলের তরফ থেকে যে সমীক্ষা করা হয়েছিল হাবড়া বিধানসভা কেন্দ্রে, সেখানে দেখা গেছে এই মল্লিক পদবিটা ভোটারদের কাছে এতটাই একটা বিরক্তির জায়গায় চলে গেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক শুধু নন, কোনো মল্লিক যদি হাবড়ায় প্রার্থী হন তাহলে সেক্ষেত্রে হারের সম্ভাবনা অনেক বেশি। তৃণমূল সূত্রের খবর, অনেক নেতৃত্ব বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু রেশন বন্টন কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, সে কারণে তার ভাবমূর্তিতে খানিকটা কালিমা লিপ্ত হয়েছে, আর সে কারণেই তাকে টিকিট দেওয়া হবে না, এটা দলের সিদ্ধান্ত হয়ে গেছে। আমি ঠিক যে সময়ের কথা বলেছি শুরুতে, দুর্গাপুজোর সময়, সেই সময় তৃণমূলের এক শীর্ষ নেতৃত্ব আমাকে টেক্সট করে বলেছিলেন কারা টিকিট পাবে আর কারা পাবে না। তিনি দলের সিদ্ধান্ত জেনে বলেছিলেন কিনা জানি না, কিন্তু তিনি আমাকে জানিয়েছিলেন। প্রশ্নটি করার পর যখন ভিডিওটি ভাইরাল হয় তখন মতো অবস্থায় এই উত্তর 24 পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূলের যে বারাসত জেলা সংগঠন আছে, সেখানে জ্যোতিপ্রিয় অনুগামীদের মধ্যে একটি চাঞ্চল্য ছড়িয়েছে। তার অনুগামীদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন, তাহলে যিনি বালুদা নামে পরিচিত কোথায় দাঁড়াবেন? তৃণমূল সূত্রের খবর, 26-এর বিধানসভা নির্বাচনে হাবড়া কেন, কোথাও তিনি টিকিট পাবেন না, এটা এক প্রকার নিশ্চিত। মতো অবস্থায় যদি জ্যোতিপ্রিয় মল্লিক সত্যি টিকিট না পান, তাহলে কি হবে? জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া সাজিয়েছেন, সে কথা তিনি বলেছেন। কোন কোন সেক্টরে সাজিয়েছেন, বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে তিনি হাবড়ার অনেক উন্নয়ন করেছেন, উন্নতি করেছেন। এবং জ্যোতিপ্রিয় মল্লিককে যদি টিকিট না দেওয়া হয়, তাহলে দলে জ্যোতিপ্রিয় মল্লিকের যে গুরুত্ব, জ্যোতিপ্রিয় মল্লিকের যে কর্তৃত্ব, তার কি অবসান ঘটতে চলেছে? এমন অনেক প্রশ্ন কিন্তু নানা মহল থেকে করছে। তো জ্যোতিপ্রিয় মল্লিক তাহলে কোথায়? কোথাও তো জায়গা নেই। যারা বলছেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, তিনি 24-এর লোকসভা বিধানসভা নির্বাচন থেকে বলে আসছেন যে তিনি আর চান না, তিনি সন্ন্যাস নিতে চান রাজনীতি থেকে, তিনি রাজনীতির লোক নন। সেক্ষেত্রে বারাসাত আসনটি ফাঁকা হচ্ছে। অন্যদিকে দেগঙ্গায় যদি রহিমা মণ্ডল, বর্তমানের বিধায়িকা, তিনি যদি দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে হার নিশ্চিত। যদি, আবারও বলছি যদি, এক্ষেত্রে আইএসএফ, হুমায়ুনের দল, বাম কংগ্রেস জোট করে, তাহলে তাদের দিকে নাকি পাল্লা ভারী। এমনটা, এমনকি তৃণমূলেরও খানিকটা দুর্বলতা এক্ষেত্রে দেখা যাচ্ছে, তৃণমূলের অনেকেই সেটা মনে করছেন। এরপরে আমরা যদি আসি আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, সেখানেও বর্তমান বিধায়ক রফিকুর রহমান, তাকে নিয়ে নানা রকম কিন্তু অভিযোগ আছে
যে তিনি নানা রকম অনৈতিক কাজে দিকে নাকি চোখ বন্ধ করে থাকেন। তার পরিবারের সদস্য থেকে দলের অনেকেই এই রফিকুর রহমানকে ভাঙিয়ে অনেক কিছু করে নিচ্ছেন, সেদিকে তার নাকি তিনি দেখছেন না। কোন্দল আছে সেখানে। এমতো অবস্থায় আমরা জানি ২১-এর বিধানসভা নির্বাচনে রফিকুর রহমানের প্রথম তালিকায় নাম ছিল না। পরবর্তীতে তালিকা পরিবর্তন হয় এবং রফিকুর রহমান টিকিট পান, জিতেও আসেন। সম্ভাবনা আছে, যদিও এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার মধ্যে নয়, এটা ব্যারাকপুর সাংগঠনিক জেলার মধ্যে। এছাড়াও ব্যারাকপুর লোকসভার অধীনস্থ বিধানসভা আমডাঙ্গা। মতো অবস্থায় তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় যাচ্ছেন? জল্পনা উসকে গেছে, তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। আর হ্যাঁ, ওই যে যারা, আমি যখন জ্যোতিপ্রিয় মল্লিককে কোশ্চেনটি করেছিলাম, টিপ্পনি কেটেছিলেন, নানা রকম মন্তব্য করেছিলেন, তারা এখন কি করবেন, কি বলবেন? স্বাভাবিকভাবে মন্তব্য করার সময় আমরা যেন সতর্ক থাকি, যে কি বললে পরে আবার ভোগটা গিলতে না হয়। যাই হোক, অন্য বিষয়। কিন্তু যেটা সূত্রের খবর, সামনেই যেহেতু নির্বাচন, আর হাতে গোনা ৬০ দিনের মধ্যে সবকিছুটা পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হবে সমস্ত রাজনৈতিক দলকে। বারাসত, হাবড়া, দেগঙ্গা, আমডাঙ্গা, কারা এখানকার প্রার্থী ইতিমধ্যে তা চূড়ান্ত হয়ে গিয়েছে, এমনটা তৃণমূল সূত্র থেকে জানা গেছে। আর শাসক দল যেহেতু তৃণমূল, তারা ইতিমধ্যে এই বিধানসভা কেন্দ্রগুলি শুধু নয়, সমস্ত বিধানসভা কেন্দ্রে সার্ভেও করেছে, এখনো চলছে। কোথায় কি কি কারণে ভোটারদের অসন্তোষ আছে বিধায়কদের উপরে, শুধু বিধায়করা যে ছাড় পাবেন এমনটা নয়। পঞ্চায়েত যেখানে আছে, যে যে বিধানসভা কেন্দ্র আছে সেখানে সেই পঞ্চায়েত প্রতিনিধিদের উপরে ক্ষোভ কেন, কাদের উপরে? যেখানে পৌরসভা আছে, যেখানে এছাড়াও পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কার কার উপরে, কোন কোন নেতার বিরুদ্ধে কেন ক্ষোভ, সেই ক্ষোভের মাত্রাগুলো কি কি? এছাড়াও অনেক রকম পরিষেবা সমস্যা, অনুন্নয়নের সমস্যা, এই সমস্ত সমস্যা আছে। সবগুলোটাই কিন্তু তৃণমূল এই সমীক্ষায় নথিভুক্ত করছে মানুষের সাথে কথা বলে বলে। এই সমীক্ষা শুধু যে জনসাধারণের সাথে হচ্ছে এমনটা নয়, তৃণমূলের আভ্যন্তরীণ যে সমস্ত নেতা আছে, জনপ্রতিনিধি আছে, তাদের উপরেও সমীক্ষা করছে নানাভাবে, নানা পদ্ধতিতে। সেক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে গোষ্ঠী কোন্দলের একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যদিও বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনের মতো বড় নির্বাচনে এই গোষ্ঠী কোন্দল অতটা কার্যকর হয় না, কিন্তু এবার যেহেতু এসআইআর হয়ে গিয়েছে, নির্বাচনের আগে হবে, তো স্বাভাবিকভাবে মৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে। সেক্ষেত্রে ব্যালট বক্সে কি করে প্রক্সি দেবে, আর দেওয়াটা কতটা সম্ভব হবে, কোন ভোটারদের হয়ে প্রক্সি দেবে, যেটা বিরোধীরা অভিযোগ করে থাকেন শাসকের বিরুদ্ধে, যে বুথ পিছু কোথাও 10, কোথাও 20, কোথাও 30, কোথাও 50 এরকম নাকি ছাপ্পা দেওয়া হয়, অর্থাৎ প্রক্সি ভোট দেওয়া হয়। তাহলে এরকম একটা পরিস্থিতিতে কতটা সেটা সম্ভব হবে, এরকম নানা অঙ্ক ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো কষতে শুরু করেছে। আর বিজেপি, সে তো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এমনটা দাবি করছেন। সব সিদ্ধান্ত নাকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেবেন, বাংলায় তিনি কি করতে চান এমনটাও বিজেপি যেমন বলছে, তৃণমূলও তেমনি বলছে। এমনকি অনেক সিপিএম এর অনেক ফরওয়ার্ড ব্লকের নেতারাও একই কথা বলছেন। গতবারের তুলনায় স্বাভাবিক হবে না এবারের নির্বাচন। গতবারের মতো অঙ্কে এবারের নির্বাচন হবে না, এবারের নির্বাচন অনেকটা ব্যতিক্রম হতে চলেছে। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন।